আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নাজমুল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের এই ক্লাসে হৃৎপিণ্ডের মাধ্যমে মানবদের রক্ত সংবহন কিভাবে হয় তা নিয়ে আলোচনা করা এবং মানবদের যে চার পদ্ধতিতে রক্ত সংবহিত তা নিয়ে আলোচনা। প্রথমে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতি। তো সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা, মানে বাংলায় হচ্ছে ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে আসে। এটা আমার সুপিরিয়র ভেনা কেভা, এটা ইনফিরিয়র ভেনা কেভা। এদের মাধ্যমে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ এটা হচ্ছে আমার ডান অলিন্দ। সুপিরিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশিরা, এটা হচ্ছে ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়াম। তো এখান থেকে আসি, এটা আমার রাইট ভেন্ট্রিকল বা ডান নীলয়। এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, ডান অলিন্দ ডান নীলয়ের মাঝে যে কপাটিকা তাকে বলি ট্রাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এরপর যাই হলো এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড পালমোনারি ধমনীর মাধ্যমে যায়। আর রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মাঝে আরেকটা কপাটিকা রয়েছে, এই কপাটিকাটাকে বলে সেমিনুলার কপাটিকা। যেহেতু এটা রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীতে পালমোনারি আর্টারির কপাটিকা, তাই একে পালমোনারি কপাটিকা বা পালমোনারি বাল্ব বলতে হবে। তাহলে প্রথমে কি হয়, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই সুপিরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে ডান অলিন্দে আসে। ডান অলিন্দে যখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা ধীরে ধীরে এটা পূর্ণ হয়, রক্ত দ্বারা যখন পূর্ণ হয় তখন ডান অলিন্দের মধ্যে সংকোচন ঘটে। সংকোচন মানে কি একটা প্রেসার, তার মানে ভিতরে একটা প্রেসার বা চাপ ক্রিয়েট হয়। সেই চাপ ক্রিয়েটের ফলে এই যে ডান অলিন্দ এবং ডান নীলয়ের মাঝের যে ট্রাইকাসপিড কপাটিকা আছে, এই ট্রাইকাসপিড কপাটিকা সেই প্রেসারের কারণে খুলে যায়। খুলে যাওয়ার পর এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ থেকে ডান নীলয়ে প্রবেশ করে। তো ধীরে ধীরে এবং এই সময় কি করে, এই যখন এই কার্বন সমৃদ্ধ ডান নীলয়ে প্রবেশ করে তখন কিন্তু এই সেমিনুলার বা পালমোনারি কপাটিকাটা বন্ধ থাকে। কারণ ওই সময় যেহেতু এই অ্যাট্রিয়াম বা অলিন্দ সংকোচন হচ্ছে, এইখানের যে প্রেসার, অলিন্দের প্রেসার বেশি এবং নীলয়ের প্রেসার কম, তো এখানে যে প্রেসার, সেই প্রেসারটা এই সেমিনুলার কপাটিকা খোলার জন্য যথেষ্ট না, তাই তখন সেমিনুলার কপাটিকা বন্ধ থাকে আর এই পালমোনারি এই ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যায়। তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রাইট ভেন্ট্রিকল বা ডান নীলয়ে প্রবেশ করছে। ধীরে ধীরে যখন প্রবেশ করে এই রাইট ভেন্ট্রিকল বা ডান নীলয় কার্বনের সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ হয়, তখন আবার এই নীলয়ের সংকোচন ঘটে। সংকোচন মানে কি, আবার এখানে প্রেসার ঘটে। নীলয়ের যদি প্রেসার ঘটে তাহলে রক্ত দুই দিকে যেতে পারে। একটি হতে পারে এই সেমিনুলার কপাটিকা দিয়ে পালমোনারি ধমনীতে যাবে, নয়তো এই রক্ত আবার অলিন্দে যাবে। কিন্তু মানবদের রক্ত সংবহন পদ্ধতি আমাদের বদ্ধ সংবহন পদ্ধতি। তখন কি হয়, যাতে এই রক্ত নীলয় থেকে অলিন্দে প্রবেশ করতে না পারে, এই কারণে কি করে, ওই সময় এই ট্রাইকাসপিড কপাটিকাটা বন্ধ হয়ে যায়। ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, তখন শুধু রক্ত এই নীলয় থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে চলে যায়। পালমোনারি ধমনীর মাধ্যমে এরপর এটা হচ্ছে আমার পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী। পালমোনারি ধমনীর মাধ্যমে রক্ত যায় ফুসফুসে। এটা আমরা আঁকাই, সাপোজ এটা আমার ফুসফুস। ফুসফুস এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই রক্তকে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত করে। এখন এটা কিভাবে করে, নর্মাল সিস্টেমের আগে আমি তোমাদের সবাইকে বলেছি যে একটা ধমনী ছোট ছোট ধমনিকা তৈরি করে, তারপর কিছু কৈশিক জালিকা তৈরি করে। সেই কৈশিক জালিকা থেকে পরবর্তীতে আমার শিরা উৎপন্ন। ঠিক একই পদ্ধতিতে এটা যেহেতু পালমোনারি ধমনী, এই ধমনী ছোট ধমনিকায় পরিণত হয়। এই ধমনিকাটা আবার এখানে এসে এটা ধরলাম আমার কৈশিক জালিকা বা ব্লাড ক্যাপিলারি। এখন এখান থেকে ফুসফুস কিন্তু দুইটা, আমি শুধু এখানে একটা ফুসফুস আকারে দেখাচ্ছি। এটা ধরলাম আমার, এগুলো হচ্ছে আমার এয়ার স্পেস বা এয়ার পকেট। তো এই কৈশিক জালিকার কাজ হচ্ছে গ্যাসের বিনিময় করা। তখন কি করে, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, সেই রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডকে এই এয়ার লোবিউলে প্রবেশ করে, আর এই এয়ার পকেট থেকে অক্সিজেন এই কৈশিক জালিকায় প্রবেশ করে। তখন এইভাবে এইটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তে অক্সিজেন সমৃদ্ধ রক্তে
পরিণত করে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত এরপরে কি করে পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে প্রবেশ করে। এটা আমার পালমোনারি শিরা। এটা ধরলাম আমার, এখানে আমি আঁকাই লেফট অ্যাট্রিয়াম। এটা আমার লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝের কপাটিকা হচ্ছে এই যে, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। আর এই ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে কি বাইর হয়, মহাধমনী, যেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এই মহাধমনী বা অ্যাওর্টা, এই ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল বাম নিলয় বা অ্যাওর্টার মাঝখানের যে কপাটিকা, সেই কপাটিকার নামও কি সেমিনাল কপাটিকা। কিন্তু এই সেমিনাল কপাটিকার একটা স্পেশাল নাম দিতে পারি, যেহেতু অ্যাওর্টার কপাটিকা সেই হিসেবে অ্যাওর্টিক কপাটিকা আছে। তো পালমোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট অ্যাট্রিয়াম বা বাম নিলয়ে প্রবেশ করে। তো বাম নিলয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা যখন সম্পূর্ণরূপে পূর্ণ হয়, তখন এই বাম অলিন্দ যখন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সমৃদ্ধ রক্ত সম্পূর্ণ পূর্ণ হয়, তখন এই বাম অলিন্দের সংকোচন ঘটে। সংকোচনের ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সংকোচনের ফলে কি এই যে বাইকাস্পিড কপাটিকা, এই বাইকাস্পিড কপাটিকা আরেকটার নাম কি মাইট্রাল বাল্ব। পরীক্ষায় কিন্তু এই মাইট্রাল বাল্ব দিয়ে নৈবেদ্যিক অপশন দেয়, তো এই নামটা মনে রাখতে। এই মাইট্রাল বাল্বটা খুলে যায়, এটা খুলে যাওয়ার ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। তো বাম নিলয় যখন আস্তে আস্তে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যাচ্ছে, এরপর আবার বাম নিলয়ের সংকোচন হবে। বাম নিলয়ের সংকোচনের ফলে এই সেমিনুলার কপাটিকাটা বা অ্যাওর্টিক কপাটিকাটা তখন খুলে যায়, ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার মধ্য দিয়ে পরিবাহিত হয়। কিন্তু ওই সময় আবার এই মাইট্রাল বাল্বটা আবার বন্ধ হয়ে যায়, যাতে নিলয় থেকে রক্ত আবার অলিন্দে যেতে না পারে। তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত এরপরে এই মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। ধমনীর মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। এখন আমি আরেকটা কিছুক্ষণ আগে বলছিলাম যে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশয় আছে। এখন এটা কি হবে? তো এই যে এই অ্যাওর্টা, এই পালমোনারি এই অ্যাওর্টা বা মহাধমনী সারা দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা সৃষ্টি করে। সেই শাখা প্রশাখা থেকে কিছু ছোট ছোট ধমনী তৈরি হয়, তাকে ধমনিকা বলে। তো ধরলাম এই যে একটা ছোট একটা ধমনী তৈরি হলো, ধমনিকা। আর এখানে ধরলাম এটা আমার একটা সেল বা বড় কোষ। এই সেলে এই ধমনিকাটা, এই সাপোজ এটা একটা মাসেল, ধরি এটা একটা মাসেল, এই ধমনিকাটা, এই ধমনী তাকে সাপ্লাই দেয় ব্লাড। তো এই ধমনিকাটা ছোট ছোট কৈশিক জালিকায় পরিণত হয়। তো এখন কৈশিক জালিকার কাজ কি? গ্যাসীয় বিনিময় করা। তো এই মাসেল, এটা ধরলাম একটা মাসেল, এই মাসেলের বিভিন্ন কোষ ধরলাম এটা। তো কি করে কৈশিক জালিকা, যেহেতু এখানে কি সব জায়গায় অক্সিজেন সমৃদ্ধ, কৈশিক জালিকা কি করে এখান থেকে অক্সিজেন এই কোষে সাপ্লাই দেয়। তারপর হলো আমার গ্লুকোজ, অ্যান্টিবডি, হরমোন, এগুলো এই কৈশিক জালিকা দিয়ে সেলের মধ্যে সাপ্লাই দেয়। পরে কি করে সেল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, সেল থেকে কার্বন ডাই অক্সাইড এবং বিভিন্ন বজ্র কৈশিক জালিকায় আসে। এইভাবে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসে এবং তারপর আমরা জানি যে কৈশিক জালিকা থেকে কি তৈরি হয়? শিরা বা ভেইন। তো এই ভেইনে এইভাবে এই সেলগুলো থেকে কার্বন সমৃদ্ধ রক্ত কৈশিক জালিকা আসছে, আর কৈশিক জালিকা থেকে যে শিরা উৎপন্ন, শিরার মাধ্যমে কার্বন সমৃদ্ধ রক্ত পরবর্তীতে এই ছোট ছোট শিরা মিলে কিছু বড় শিরা তৈরি করে বা লার্জ ভেইন তৈরি করে। সেই লার্জ ভেইনগুলো পরবর্তীতে এই যে এই ভেনাকেবা, এই মহাশিরাগুলোর মধ্যে ব্লাড ড্রেন করে দেয়। এইভাবে কার্বন ডাইঅক্সাইড রক্ত সারা দেহ থেকে পরে ডান অলিন্দে আসে। তো এটা আরেকবার আমি রিভিউ করতে আসছি যে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশয় এবং নিম্ন মহাশয়ের মাধ্যমে ডান অলিন্দে আসে। ডান অলিন্দে যখন আসে, ডান অলিন্দের সংকোচনের ফলে ট্রাইকাসপিড বাল্ব বা ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়, তখন কার্বন সমৃদ্ধ রক্ত এই আমার ডান নিলয়ে প্রবেশ করে। ডান নিলয় যখন কার্বন সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ হয়, তখন এই ডান নিলয়ের সংকোচন ঘটে। এই সংকোচনের ফলে এখানকার যে সেমিনুলার কপাটিকা বা এই কপাটিকা আরেকটা নাম দিতে পারে পালমোনারি কপাটিকা বা পালমোনারি বাল্ব, এটা খুলে যায় এবং ওই সময় ফলে কার্বন সমৃদ্ধ রক্ত এই নিলয় থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে পরিবাহিত হয়। আর এই সময় কি করে এই যে ট্রাইকাসপিড বাল্বটা বন্ধ হয়ে যায়, যাতে কার্বন সমৃদ্ধ রক্ত নিলয় থেকে অলিন্দে প্রবেশ করতে না পারে।
পালমোনারি ধমনির মাধ্যমে এটা যায় ফুসফুসে, তখন কি পালমোনারি ধমনি ছোট ছোট ধমনিকায় পরিণত হয়, ধমনিকাগুলো আবার কৈশিক জালিকায় পরিণত হয়। আর এদিকে যে এয়ার পকেটে কি করে, এই কৈশিক জালিকা থেকে কার্বন ডাই অক্সাইড এয়ার পকেটে চলে যায়, এয়ার পকেট থেকে অক্সিজেন কৈশিক জালিকায় প্রবেশ করে, তখন এই রক্তটা অক্সিজেন সমৃদ্ধ বা পরিশোধিত হয়ে গেছে। এই অক্সিজেন পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দে যখন অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ হয় তখন আবার এর বাম অলিন্দের সংকোচন ঘটে। বাম অলিন্দের সংকোচনের ফলে সেই চাপের কারণে মাইট্রাল বাল্ব বা বাইকাসিক বাল্ব খুলে যায় এবং ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। আবার বাম নিলয় যখন অক্সিজেন দ্বারা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যায় তখন বাম নিলয়ের সংকোচন ঘটে। বাম নিলয়ের সংকোচনের ফলে এখানকার যে সেলুলার প্রপার্টিকা, এই বাম নিলয় এবং মহাধমনির মাঝের বা মহাধমনি এওয়াটার মাঝের সেলুলার প্রপার্টি, এটার নাম হচ্ছে অ্যাওর্টিক বাল্ব। এই অ্যাওর্টিক বাল্ব খুলে যায়, তখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিলয় থেকে এই মহাধমনির মাধ্যমে পরিবাহিত হয় এবং যখন যাতে অক্সিজেন সমৃদ্ধ রক্তে নিলয় থেকে অন্তে প্রবেশ করতে না পারে তাই এই মাইট্রাল বাল্বটা আবার বন্ধ হয়ে যায়। তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পরিবাহিত হয়, সারা দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই অক্সিজেন প্রবাহিত হয় এবং তখন কি এই কোষে দেখেন এখানে যে এই ধমনী কোষিক জালিকা পরিণত হয়, কোষিক জালিকা থেকে অক্সিজেন, গ্লুকোজ, অ্যান্টিবডি, হরমোন সেলে প্রবেশ করে, সেল থেকে কার্বন ডাই অক্সাইড বিভিন্ন বজ্র কোষিক জালিকায়। আর আমরা জানি কোষিক জালিকা থেকে কি তৈরি হয়, কোষিক জালিকা থেকে শিরা উৎপন্ন বা ভেইন, এটা হচ্ছে আমার ভেইন বা শিরা। ভেইনের মাধ্যমে ছোট ছোট ভেইন মিলে লার্জ ভেইন তৈরি করে, লার্জ ভেইন আবার এই ভেনাকে বা মহাশিরাগুলোতে রক্ত প্রবাহিত হয়। এইভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে রক্ত সংবাহিত হয়। এখন আমরা আসি মানবদেহে যে 4 ধরনের রক্ত সংবহন পদ্ধতি রয়েছে, তা হচ্ছে পালমোনারি সংবহন, সিস্টেমিক সংবহন, পোর্টাল সংবহন, করোনারি সংবহন। এখন এই সংবহন পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে পালমোনারি সংবহন। মূলত এই সংবহন নিয়ে আমরা আলোচনা এখানে আগেই করে ফেলেছি এদের মধ্যে, যে পালমোনারি, এর আগে বলছি পালমোনারি যেখানে থাকবে তার মানে সেটা ফুসফুসের সাথে সম্পর্কিত। পালমোনারি মানে ফুসফুসের, যেমন এখানে দেখো এই বা রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করছে। এইটুকু ঘটনাই হচ্ছে আমার পালমোনারি সংবহন। মানে যে রক্ত সংবহন পদ্ধতির মাধ্যমে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে এবং পরবর্তীতে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম নিলয়ে প্রবেশ করে, তাকে পালমোনারি সংবহন বলে। তাহলে নর্মাল অনেকেরই এটা এই সংবহন পদ্ধতি শুরু হয় ডান নিলয় থেকে। তো অনেকেরই প্রবলেম হতে পারে যে ভাইয়া এটা ডান নিলয় না বাম নিলয় থেকে শুরু হয়, না বাম অলিন্দ না ডান অলিন্দ থেকে শুরু হয়, এত কিছু দরকার নাই। আমি এটা ভালোভাবে মনে রাখার জন্য দেখো আমি কিন্তু হার্ট কিন্তু এই দুটো একসাথে লাগানো থাকে, তোমাদের বুঝার সুবিধার্থে এটা আমি দুইটা আলাদা করছি। তো পালমোনারি সংবহন বলতে বুঝবা রাইট হার্ট থেকে লেফট হার্ট, মানে ব্লাড রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে যায় যে সংবহন, তা হচ্ছে পালমোনারি। একদম সোজা ভাষা, রাইট হার্ট থেকে ব্লাড যেভাবে লেফট, আসলে রাইট লেফট হার্ট একটাই থাকে, তোমাদের সুবিধার্থে এটাকে দুইটা ভাগে ভাগ করছে। সেই হিসাবে বলবো রাইট হার্ট থেকে যেভাবে যে সংবহন পদ্ধতিতে ব্লাড লেফট হার্টে যায় তাকে কি পালমোনারি সংবহন। এখানে আমার যায় ডান থেকে রক্ত বামে, ডান নিলয় থেকে রক্ত বামে। এখন আসি সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন ঠিক উল্টায়, এখানে ডান থেকে বামে, সিস্টেমিক সংবহন হবে বাম থেকে ডান। যেমন এখানে লেফট ভেন্ট্রিকল বাম নিলয় থেকে কি মহাধমনির মাধ্যমে রক্ত সারা দেহে পরিবাহিত হয়, সারা দেহে এসে এখানে এই যে অক্সিজেন, সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত, আবার সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড রক্ত বিভিন্ন শিরার মাধ্যমে আবার ডান অলিন্দে প্রবেশ করে। এটা হচ্ছে সিস্টেমিক। এটা কেন সিস্টেমিক? কারণ এখানে এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তারা কি করে দেহের বিভিন্ন সিস্টেমে এই রক্তটা পরিবাহিত করে। যেমন ধরি এটা আমার এটা পাকস্থলী, এটা যকৃৎ, এটা আমার কিডনি। তো এইখানে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি করে মহাধমনী থেকে বিভিন্ন ব্রাঞ্চ বা শাখা প্রশাখা বের হয়ে এখানে রক্ত পরিবাহিত করে। এই সিস্টেমিক সংবহন কি করে দেহের বিভিন্ন সিস্টেমে রক্ত সংবহন করে বলে একে সিস্টেমিক সংবহন বলে। তাই একে সিস্টেমিক সংবহন বলে। এখন দেখি যে এটা কিভাবে, যেমন ডান নিলয় বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পরিবাহিত হয়। যে রক্ত সংবহন পদ্ধতিতে
বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মহাশিরার মাধ্যমে বাম অলিন্দে আসে, তাকে সিস্টেমিক সংবহন বলে। এখানে বিভিন্ন থেকে সিস্টেমিক, এবং তার মানে সিস্টেমিক সংবহন হচ্ছে কি, সিস্টেমিক সংবহনে বাম নিলয় থেকে রক্ত ডান অলিন্দে, তাহলে এখানে বাম সাইড থেকে রক্ত ডান সাইডে আসে। তো একদম সহজ ভাষায় এই ভাষায় এটা কোথা থেকে কোন নিলয় কোন অলিন্দে এত কিছু বোঝার দরকার নেই, আমি বাস এতটুকু বুঝবো যে এখানে বাম থেকে রক্ত ডানে আসে, বাম থেকে রক্ত ডানে আসে। তো এখন এই পালমোনারি এবং সিস্টেমিক সংবহনের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখতে পারি। যে 1 নম্বর পার্থক্য, পালমোনারি সংবহন পদ্ধতিতে রক্ত রাইট হার্ট থেকে লেফট হার্টে আসে, সিস্টেমিক সংবহনের মাধ্যমে রক্ত লেফট হার্ট থেকে রাইট হার্টে আসে। 2 নম্বর দেখো, এই পালমোনারি সংবহন শুধু ফুসফুসের সাথে সম্পর্কিত, আর সিস্টেমিক সংবহন দেহের বিভিন্ন সিস্টেমের সাথে সম্পর্কিত, যেমন এটা কিডনির সাথে হতে পারে, তোমার স্টোমাক বা পাকস্থলী, লিভার, যকৃৎ, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সিস্টেমিক সংবহন সম্পর্কিত। তারপর দেখি এই যে পালমোনারি সংবহন মাত্র এতটুকু, এটা একটা ছোট সংবহন পদ্ধতি, এটা কি খুবই বড় সংবহন পদ্ধতি। এই গেল 3টা। 4 নম্বর হচ্ছে, যেহেতু এখান থেকে ব্লাড দেখো শুধু ফুসফুস থেকে আসে, এখানে কম চাপের মাধ্যমে কি এই কাজটা সম্ভব, কিন্তু সিস্টেমিক সংবহনে সারা দিয়ে রক্ত সংবাহিত হচ্ছে, সারা দিয়ে রক্ত সংবহনের জন্য অবশ্যই অধিক চাপ প্রয়োজন, তাই সিস্টেমিক সংবহনে বেশি চাপে রক্ত প্রবাহিত হয়। তারপর দেখি 5 নম্বর আমার আরেকটা পার্থক্য হচ্ছে, পালমোনারি সংবহনে পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু সিস্টেমিক সংবহনে তাদের যে ধমনীগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এই হচ্ছে পালমোনারি এবং সিস্টেমিক সংবহনের মধ্যে পার্থক্য। এখন আসি পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন দেখো, নর্মাল ব্লাড ফ্লো কিভাবে হয়, ধমনী বড় ধমনী ছোট ধমনীকে পরিণত হয়, সেই ধমনীকে আবার কৈশিক জালিকায় হয়, কৈশিক জালিকা থেকে এই যে একটা শিরার মাধ্যমে আবার কি হয়, কার্বন সমৃদ্ধ রক্ত পরিবাহিত। তো নরমালি এখানে আসি যে এই মহাধমনী থেকে একটা ব্রাঞ্চ দিল, এটা আমার স্টোমাক বা পাকস্থলী। তো পাকস্থলী যেহেতু ধমনী আসছে, ধমনীর পর কি হয়, ধমনিকার পর কি হয়, কৈশিক জালিকা। এটা ধরো আমার কি বিভিন্ন কৈশিক জালিকা। তো কৈশিক জালিকার পর আবার কি তৈরি হয়, কৈশিক জালিকার পর তৈরি হয় শিরা। এই শিরাটা কি করে, যখন যকৃতে আসে, যকৃতে এসে নরমালি কি এই শিরা উৎপন্ন হয়েছে, ছোট ছোট শিরাগুলো মিলে একটা বড় শিরা তৈরি করবে, সেই বড় শিরা দিয়ে এই মহাশিরাগুলোর মধ্যে রক্ত প্রবাহিত করে মহাশিরা আর ডান অলিন্দ প্রবেশ করে। কিন্তু এখানে কি এই কৈশিক জালিকা তৈরি হয়েছে, এখান থেকে আবার যকৃতে আসছে, পাকস্থলী থেকে এই শিরাটা যকৃতে এসে এটা আবার কৈশিক জালিকায় ভেঙে যায়, তখন আবার এই কৈশিক জালিকা থেকে শিরা তৈরি হয়। এই শিরা আবার বড় শিরা তৈরি করে, সেই বড় শিরার মাধ্যমে এই রক্তটা এই ভেনাকিউলা বা ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশয়ে গিয়ে রক্ত প্রবাহিত হয়। তো দেখো এখানে কিন্তু নর্মাল কি ধমনী কৈশিক জালিকা শিরা এভাবে রক্ত প্রবাহিত হয়। এখানে প্রথমে আসছে ধমনী কৈশিক জালিকা, এরপর শিরা, আবার আমার কৈশিক জালিকা, এরপর আবার আমার শিরা। তো এটা একটা অ্যাবনরমালি ব্লাডটা রক্ত সংবাহিত হচ্ছে। এইখানে যে রক্ত সংবহন এই পদ্ধতিটা, এটা হচ্ছে আবার পোর্টাল সংবহন। মানে পোর্টাল সংবহন ওই সংবহন যেখানে রক্ত হৃৎপিণ্ডে, এখানে রক্তটা হৃৎপিণ্ডে প্রবেশের পূর্বে মাত্র একটা কৈশিক জালিকা অতিক্রম করে, এক সেট কৈশিক জালিকা অতিক্রম করছে। কিন্তু পোর্টাল সংবহনে কি হয়েছে, এই হৃৎপিণ্ডে ব্লাড পৌঁছানোর পূর্বে সে 2 সেট কৈশিক জালিকা পার করে অতিক্রম করে হৃৎপিণ্ডে প্রবেশ করেছে। তার মানে পোর্টাল সংবহন যে সংবহন, পোর্টাল সংবহন ওই সংবহন যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশের পূর্বে 2 সেট কৈশিক জালিকা অতিক্রম করে হৃৎপিণ্ডে প্রবেশ করে, তাই হচ্ছে পোর্টাল সংবহন। আর এখানে দেখো এই পাকস্থলী থেকে রক্ত কিন্তু সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ করে, পাকস্থলী থেকে রক্ত যকৃতে প্রবেশ করছে, মানে রক্ত একটা মাধ্যমিক অঙ্গে প্রবেশ করছে, আবার সেই অঙ্গ থেকে পরে হৃৎপিণ্ডে প্রবেশ করছে। তো এইটার সংজ্ঞা দেওয়া যায় যে রক্ত সংবহন পদ্ধতিতে কোনো অঙ্গ থেকে সরাসরি রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ না করে কোনো মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে, আবার তারপর সেই মাধ্যমিক অঙ্গ থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে, তাকে পোর্টাল সংবহন বলে। এই গেছে আমার 3টা রক্ত সংবহন পদ্ধতি। এখন আসি আমরা করোনারি সংবহন পদ্ধতি। করোনারি সংবহন পদ্ধতি কি,
যেমন এই যে হৃৎপিণ্ড সারা দেহে রক্ত সংবহন করছে, তো সারা দেহে রক্ত সংবহন করার জন্য সারা দেহে কি বিভিন্ন এনার্জি বা শক্তি পাচ্ছে তাদের কাজ করার জন্য। কিন্তু হৃৎপিণ্ড তো একটা শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এরও তো কাজ করা দরকার, এরও তো শক্তি প্রয়োজন। শক্তির জন্য কি হৃৎপিণ্ডের কি ব্লাড দরকার, রক্ত দরকার। তো হৃৎপিণ্ড যে সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ড নিজের মধ্যে রক্ত সংবাহিত করে, পরিবাহিত করে, তাকে বলে করোনারি সংবহন। এই করোনারি সংবহনে কি হয়, এই যে মহাধমনী, এই মহাধমনীর যে মহাধমনীর গোড়া থেকে করোনারি ধমনীর সৃষ্টি হয়। এই করোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের প্রাচীরে আসে। হৃৎপিণ্ডের প্রাচীর থেকে করোনারি শিরা তৈরি হয়। এই শিরা আবার আমার এই মহাশিরাগুলোতে প্রবেশ করে, মহাশিরার মাধ্যমে কার্বন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। তো করোনারি সংবহনে কি হয়, মহাধমনীর গোড়া থেকে করোনারি ধমনীর সৃষ্টি হয়। সেই করোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের প্রাচীরে আসে। হৃৎপিণ্ডের প্রাচীর থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা প্রবেশ করে, তখন সেই রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। এভাবে হৃৎপিণ্ড নিজের রক্ত সংবহন পদ্ধতি নিজের দেহে রক্ত সংবাহিত করে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে সারা দেহে রক্ত যে সংবহন হয়েছে, সারা দেহে রক্ত সংবহনকালে আমাদের হৃৎপিণ্ডে রক্ত কয়বার প্রবেশ করছে? একবার ডান অলিন্দে প্রবেশ করছে, আরেকবার কি ডান নিলয়ে প্রবেশ করছে। এই কারণে আমাদের যে মানুষের হৃৎপিণ্ডকে দ্বিবর্তনী সংবহন বলা হয়। দ্বিবর্তনী সংবহন। তাহলে দ্বিবর্তনী সংবহন কি? যে সংবহন প্রক্রিয়া সারা দেহে রক্ত একবার পরিক্রম করার পূর্বে রক্ত হৃৎপিণ্ডে দুইবার প্রবেশ করে, তাকে দ্বিবর্তনী সংবহন বলে। আমাদের সারা দেহে রক্ত একবার সংবাহিত হওয়ার কালে হৃৎপিণ্ডে রক্ত দুইবার প্রবেশ করছে। এই কারণে আমাদের রক্ত সংবহন দ্বিবর্তনী শক্ত সংবহন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে মানবদের রক্ত সংবাহিত এবং মানবদের 4 ধরনের যে রক্ত সংবন্ধী এর যে একটা ফিগার আকারে শিখবো। কারণ পরীক্ষায় সৃজনশীলের জন্য ফিগার মাস থাকতে হবে, কারণ সবসময় রাখবা ফিগার নাই তোর নাম্বার নেই। তো এখন আমরা ফিগারটা দেখব। সর্বপ্রথম এখানে এই ছোট করে এরকম একটা একটু ভিতরে দিলাম, নিচে নামাই, ঠিক এই সাইডটাও একইভাবে। এখন এইখান থেকে একটা লেয়ার নেই, ঠিক এটা সমান্তরাল করে টানবে। এখন এইখান থেকে একটু ভিতরে ঢুকে, এটা হবে এইভাবে নিয়ে এসে এইভাবে ভিতরে ঢুকাইছি, একটু বাইরে নিছি, এখন আবার একটু নিচে নাম, এদিকে ভিতরে ঢুকাইছি, বাইরে নিছি, এখন এটা ঠিক সাইডে সমান্তরাল করে এখানে লেয়ার, আবার এইদিকে ঠিক একইভাবে এটা নিয়ে আসছি, ভিতরে ঢুকাইছি, আবার বাহিরে করছি, আবার এদিক থেকে একটু সমান্তরাল করে নেব। ভিতরে ঢুকাইছি, বাহিরে, এই কাজ। এখন আমরা এটাকে দেখো 4টা প্রকোষ্ঠে ভাগ হয়ে গেছে। ডান অলিন্দ, ডান নিলয়, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এখন এই যে নিচে এখানে এই অংশটুকু তোমরা মুছে দিবে। এখান থেকে আমি একটা নালিকা বের করব এইভাবে, এটা ঠিক এটা সমান্তরাল করে এখানে একটু প্রসারিত করি, এই জিনিসটা আবার এর ভিতরে ঢুকে, এখন এই অংশটুকু মুছে দেব। এগুলো কিছু নেই, সামনের এগুলো একটা ত্রিভুজের মতো, এভাবে বড় 2টা ত্রিভুজ আঁকেছে, আর কিছু। এখন এটা কাছে এখন এইখান থেকে একটা নালিকা বের করবে, এটা একটু অংশ মুছি, মুছার পর এখান থেকে নেই, টান দেই, নিচে নিয়ে আসছি, এইখান থেকে একটু প্রসারিত করি,
এইখান থেকে এই নালিকাটা নিয়ে আবার এই ডান অলিন্দে নিয়ে যাবে। এই নালিকাটা যাবে এই যে নালী, এই নালীর পিছন দিক দিয়ে এটা যাবে। এখন আসি আমরা এটা এখান থেকে সোজা করে একটা দিব, ঠিক এটার মতো আবার এখন আসি আমরা এটা লেভেল, এটা হচ্ছে আমার বাম অলিন্দ, এটা বাম নিলয়, এদিকে এটা ডান অলিন্দ, ডান নিলয়, এটা হচ্ছে আমার পালমোনারি ধমনী, এটা পালমোনারি শিরা, এটা আমার ফুসফুস, এখন এগুলো হচ্ছে এটা হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা, এগুলো হচ্ছে অঙ্গতন্ত্র, আর এটা হচ্ছে আমার মহাশিরা। আর এই ফিগারের নাম হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে যে বর্ণনা দিয়েছে যে হৃৎপিণ্ডের রক্ত সংবহন পদ্ধতির যে ফিগারটি, ওটা এবং এটা প্রায় একই জিনিস। যে ওখানে বলছিলাম যে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করে, পরবর্তীতে কার্বনের সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে প্রবেশ করে, ডান নিলয় থেকে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার এই যে এটা পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুসে কার্বন সমৃদ্ধ রক্তকে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত করে। এরপর ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দ থেকে সে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এরপরে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে দেহের অঙ্গ প্রত্যঙ্গে, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এরপর তো নর্মালি জানি যে ধমনীগুলো থেকে কোষিক জালিকা তৈরি হয়, কোষিক জালিকা থেকে আবার এই শিরা, তখন শিরা থেকে আবার কি এই যে অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার আমার মহাধমনীর মাধ্যমে এভাবে রক্ত সংবাহিত হয়। তো এই পরীক্ষা যদি আমার আসে যে মানবদের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন হয়, ওই কোশ্চেনের উত্তরেও আমরা এই ফিগার আঁকবো। তারপর মানবদের যে 4 ধরনের রক্ত সংবহন, তার ক্ষেত্রেও এই একই ফিগার আঁকবো। তো পরীক্ষায় এই ফিগারটা দিবা, কারণ আবারও বলছি যে ফিগার নাই তো নাম্বার নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা রক্ত সংবহন, কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র নিয়ে আলোচনা করা হবে, প্লাস হলো হৃৎপিণ্ড সম্পর্কিত যে বিভিন্ন রোগ, সেই রোগগুলো নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।